আজকে আমরা এমন একটা গল্প বলবো যা ইতিহাসের এক অন্ধকার আর রহস্যময় অধ্যায় নিয়ে, যেখানে একজন সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী, এক বিতর্কিত দর্শন আর একটা গোটা সাম্রাজ্যের পতন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। প্রশ্নটা হলো, কিভাবে একজন সামান্য কৃষক থেকে উঠে আসা সন্ন্যাসী বিশাল রাশিয়ান সাম্রাজ্যের ওপর এমন প্রভাব ফেললেন যে একটা বিশ্বযুদ্ধ পর্যন্ত তার কথায় প্রভাবিত হচ্ছিল। এটা কি সত্যি কোনো অলৌকিক ক্ষমতার খেলা ছিল, নাকি এর আড়ালে ছিল আরও গভীর কোনো ষড়যন্ত্র? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো গল্পের একেবারে কেন্দ্রে যারা ছিলেন, চলুন আগে তাদের সাথে পরিচিত হই। একদিকে রাশিয়ার রাজপরিবার, আর অন্যদিকে তাদের জীবনে প্রবেশ করা সেই রহস্যময় মানুষটি। সে সময় রাশিয়া সিংহাসন বাইরে থেকে দেখতে যতটা জাঁকজমকপূর্ণ ছিল, ভেতরটা ছিল ঠিক ততটাই দুর্বল। আর এই দুর্বলতার মূল কারণ ছিলেন উত্তরাধিকারী জারেভিচ আলেক্সি। তার অসুস্থতা পুরো পরিবারকে, বিশেষ করে সম্রাজ্ঞী আলেকজান্ড্রাকে এতটাই মরিয়া করে তুলেছিল যে তিনি সন্তানকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। অ্যালেক্সেই ভুগছিলেন হিমোফিলিয়ায়। এটা এমন একটা রোগ যেখানে একবার রক্তক্ষরণ শুরু হলে আর থামতে চায় না। মানে সামান্য একটা আঘাতেই জীবন শেষ হয়ে যেতে পারে। ভাবা যায়, বিশাল রাশিয়ান সাম্রাজ্যের ভবিষ্যৎ ঝুলেছিল একটা ছোট্ট ছেলের জীবনের সুতোর উপর। আর এই সংকটই রাজপরিবারকে যে কোনো সমাধানের জন্য ডেসেসপিরাদো করে তুলেছিল। আর ঠিক সেই দুর্বল মুহূর্তে তাদের জীবনে এলেন গ্রিগরি রাসপুটিন। যখন বড় বড় ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছেন, তখন রাসপুটিনের অদ্ভুত উপায়ে অ্যালেক্সিয়ের রক্তক্ষরণ ম্যাজিক্যালি বন্ধ হয়ে যেত। সম্রাজ্ঞীর কাছে তো তিনি হয়ে উঠলেন ঈশ্বরের পাঠানো দূত। আর এই অন্ধবিশ্বাসী রাসপুটিনকে রাজপরিবারের উপর এক অবিশ্বাস্য নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়। কিন্তু প্রশ্ন হল, রাসপুটিনের মতো একজন মানুষ এতটা প্রভাবশালী হয়ে উঠলেন কি করে? এর উত্তরটা শুধু রাসপুটিনের মধ্যে নেই, আছে সেই সময়ের সমাজ আর আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে, যেখানে আলো আর অন্ধকারের দর্শন পাশাপাশি চলত। আসলে ঊনবিংশ শতাব্দী ছিল একটা বিশাল পরিবর্তনের সময়। শিল্প বিপ্লব, যুদ্ধ, সামাজিক অস্থিরতা, এসবের কারণে অনেকেই প্রচলিত ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। মানুষ তখন জীবনের নতুন অর্থ খুঁজছিল, আর সেই শূন্যস্থানটা পূরণ করতে এগিয়ে আসে গুপ্তবিদ্যা বা অকাল্টিজমের মতো দর্শন। এই গুপ্তবিদ্যার জগতে মূলত দুটো প্রধান পথের ধারণা ছিল। একটা হলো ডানপন্থী পথ বা আলোর পথ, যা প্রচলিত সামাজিক আর ধর্মীয় নিয়মকানুন মেনে চলত। আর ঠিক এর উল্টোটা ছিল বামপন্থী পথ বা অন্ধকারের পথ, যার মূল কথাই ছিল সব নিয়ম ভাঙা আর নিজের ইচ্ছাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আর এই দুটো পথের ধারণাটাকে পশ্চিমে জনপ্রিয় করার পেছনে মূল কারিগর ছিলেন হেলেনা ব্ল্যাভাটস্কি নামে এক রহস্যময়ী নারী। তিনি প্রাচ্যের ভামাচারা নামে এক সাধনা দ্বারা প্রভাবিত হন, যা প্রচলিত সামাজিক নিয়ম ভাঙার ওপর জোর দিত। এখান থেকেই তিনি লেফট হ্যান্ড পাথ বা বামপন্থী পথের ধারণাটা তৈরি করেন, যা পরে পশ্চিমা গুপ্তবিদ্যায় হিউজ আলোড়ন ফেলে দেয়। আর এই বামপন্থী পথের, মানে অন্ধকারের পথের সবচেয়ে কুখ্যাত উদাহরণ যদি কাউকে বলা হয়, তাহলে তার নাম আসবেই অ্যালিস্টার ক্রোলি। চলুন তার জীবনটা একবার দেখে নেওয়া যাক। অ্যালিস্টার ক্রোলি জন্মেছিলেন এক ধনী খ্রিস্টান পরিবারে, কিন্তু ছোটবেলাতেই ধর্ম থেকে তার বিশ্বাস উঠে যায়। এরপর গুপ্তবিদ্যার জগতে ঢুকে পড়েন এবং একসময় নিজেই থেলিমা নামে এক নতুন ধর্ম তৈরি করেন। তার পুরো জীবনটাই ছিল প্রচলিত সব নিয়মকানুনের বিরুদ্ধে এক বিদ্রোহ। ক্রোলি দাবি করতেন তিনি নাকি মিশরের এক পিরামিডের ভেতরে আইভাস নামে এক অদ্ভুত সত্তার দেখা পান, আর সেই সত্তাই নাকি তাকে দ্য বুক অফ দ্য ল নামে একটি বই লিখতে নির্দেশ দেয়, যা পরে তার থেলিমা ধর্মের মূল ভিত্তি হয়ে ওঠে। আর সেই বইয়ের মূল কথাই ছিল এই একটা লাইন, তোমার যা ইচ্ছা তাই করো, সেটাই তোমার জন্য আইন। এই একটা কথাই যেন পুরো বামপন্থী দর্শনের সারমর্ম, মানে কোনো সামাজিক নিয়মকানুন না, কোনো ভালো মন্দ না, নিজের ইচ্ছাই শেষ কথা। এখন এটা ভাবলে কিন্তু ভুল হবে যে এই সব অদ্ভুত বিশ্বাস শুধু ক্রলির মতো কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ১৯ শতকে অতিপ্রাকৃত জগতের সাথে যোগাযোগের এই ধারণাটা সমাজের একেবারে উপরের স্তরেও ছড়িয়ে পড়েছিল। এই যে মৃত মানুষের আত্মার সাথে কথা বলার চেষ্টা, এই চর্চাটাকে বলা হতো মিডিয়ামশিপ। আর যারা এই যোগাযোগটা করতে পারতেন বলে দাবি করতেন, সেই মিডিয়ামদের তখন সমাজে অসম্ভব কদর ছিল। আর কারা এর চর্চা করত শুনলে অবাক হতে হয়। স্বয়ং ব্রিটেনের রানী ভিক্টোরিয়া, আমেরিকার ফার্স্ট লেডি মেরি টড লিঙ্কন সবাই মৃত প্রিয়জনদের সাথে কথা বলার জন্য মিডিয়ামদের সাহায্য নিতেন। এমনকি গোল্ডেন ডনের মতো গুপ্ত সমিতিতেও নোবেলজয়ী কবি থেকে শুরু করে বিখ্যাত অভিনেত্রীরা সদস্য ছিলেন। মানে বিষয়টা তখন সমাজের সব স্তরেই ছড়িয়ে পড়েছিল। তো গুপ্তবিদ্যার এই বিশাল প্রেক্ষাপটটা মাথায় রেখে
চলুন আমরা আবার ফিরে যাই রাশিয়ায় গল্পের শেষ অঙ্কে। প্রথম বিশ্বযুদ্ধ চলছে, যার তখন যুদ্ধক্ষেত্রে ব্যস্ত। আর এই সুযোগেই রাসপুটিন হয়ে উঠলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর মানুষ। সোমরাজ্ঞীর ওপর তার প্রভাব খাটিয়ে তিনি দেশের শাসন ব্যবস্থা আর অর্থনীতিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেন। তার প্রভাব তখন আর শুধু আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা হয়ে উঠেছে রাজনৈতিক। অবশেষে রাশিয়ার অভিজাত্যরা ঠিক করল, আর নয়, রাসপুটিনকে সরাতেই হবে। কিন্তু তাকে মারাটা যে এতটা কঠিন হবে তা কেউ কল্পনাও করেনি। তাকে সায়ানাইড মেশানো কেক আর মদ দেয়া হলো, কিন্তু তার কিছুই হলো না। এরপর পেছন থেকে গুলি করা হলো। তিনি মাটিতে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ালেন। তাকে থামানোই যাচ্ছিল না। ভাবুন তো একবার, 10 জন মানুষকে মেরে ফেলার মতো বিষ, বেশ কয়েকটা গুলি, কিচ্ছুতেই কিছু হচ্ছে না। তার জীবনী শক্তি ছিল যেন অতি মানবীয়। শেষ পর্যন্ত তাকে বুড়িতারা পিটিয়ে আধমরা করে বরফ ঢাকা নেবা নদীতে ফেলে দেওয়া হয়। কিন্তু মারা যাওয়ার আগে রাসপুটিন একটা ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। তিনি লিখেছিলেন, যদি অভিজাতদের হাতে তার মৃত্যু হয় তাহলে 2 বছরের মধ্যে পুরো রাজপরিবারকে সাধারণ মানুষই হত্যা করবে, একজনও বাঁচবে না। আর তারপর যা ঘটল তা যেন ইতিহাসের পাতায় লেখা এক অবিশ্বাস্য চিত্রনাট্য। 1916 সালের ডিসেম্বরে রাসপুটিনকে হত্যা করা হলো, আর তার ঠিক কয়েক মাস পরে 1917 সালের মার্চে জার সিংহাসন ছাড়তে বাধ্য হলেন। রাসপুটিনের ভবিষ্যদ্বাণী যেন অক্ষরে অক্ষরে ফুলে যেতে শুরু করেছে। মাত্র ৭৪ দিন। ভাবা যায়, রাসপুটিনের মৃত্যুর ঠিক ৭৪ দিনের মাথায় ৩০০ বছরের পুরনো রোমানভ সাম্রাজ্যের পতন হল। আর তার ভবিষ্যদ্বাণীর শেষ অংশটাও সত্যি হয়েছিল। এর কিছুদিন পরেই বলশেভিক বিপ্লবীরা জার, সাম্রাজ্ঞী এবং তাদের 5 সন্তানকে নির্মমভাবে হত্যা করে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? রাসপুটিন আসলে কে ছিলেন? একজন অলৌকিক ক্ষমতাবান সাধু, নাকি একজন ধূর্ত প্রতারক যে ঠিক সময়ে ঠিক জায়গায় থাকতে পেরেছিল? অথবা তিনি কি শুধুই একটা উপলক্ষ্য ছিলেন, এক অবশ্যম্ভাবী বিপ্লবের অনুঘটক? এর উত্তর হয়তো চিরকাল ইতিহাসের কুয়াশাতেই ঢাকা থাকবে, আমাদের জন্য রেখে যাবে এক অমীমাংসিত রহস্য।